নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে শুভ, এবং আপনারা শুনছেন ভূত প্রেতের গল্প। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 64 নাম্বার এপিসোড, এবং এই এপিসোডে মাত্র একটি ঘটনা আছে। আর ঘটনাটি আপনাদের বেশ বেশ ভালো লাগবে আমি আশা করছি। তো ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বিশেষ কিছু কথা বলি, যে যদি জীবনটা লাগে একঘেয়ামি, যদি রোমাঞ্চের সন্ধানে মন আকুল, তবে ঢুকে পড়ুন আমার গল্পের দুনিয়ায়। ভয় ও রোমাঞ্চে ভরপুর। আশা করছি আপনাদের একটু নতুন স্বাদ দিতে পারবো। একটু বলতে পারি নিরাশ হবেন না। তবে আর দেরি না করে চলে আসুন। তো আর বেশি কিছু বলছি না, এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। বীরভূমের পলাশিয়া গ্রামে আজও মানুষের মুখে মুখে ঘোরে এই গল্প। সে গ্রামের এক বৃদ্ধ চাষির কাছ থেকে আমার শোনা। ব্যবসায় লেনদেনের জন্য কোম্পানি আমাকে পাঠিয়েছিলেন বীরভূমের এইসব গ্রামে একটা সার্ভে করার জন্য। তখন ওখানে একটা চিহ্নহত দুর্দশাগ্রস্ত বাড়ি দেখলাম, যার বেশিরভাগটাই কালের গ্রাসে মাটির তলায় চলে গেছে। কিন্তু সবচেয়ে যে ব্যাপারটা আমায় খটকা লেগেছিল তা হলো, সেই বাড়ির চারপাশটাই এক অস্বাভাবিক রকমের নিঃশব্দতা। কোনো পোকামাকড় কিংবা পাখির ডাক পর্যন্ত শোনা যায় না। এত বড় জায়গাটায় যেন এক অদৃশ্য শক্তি বাড়িটায় আজও রাজত্ব করছে। গৃহকর্তার হুকুমে আজও যেন বাড়িটা মাথা নিচু করে আছে। যদিও সে কালের গ্রাসে, তবুও গৃহকর্তার কড়া শাসন আজও বহাল আছে। তাই আমার বেশ কৌতূহল হয়েছিল বাড়িটার ব্যাপারে। কোম্পানি থেকে এক চাষির বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই চাষির মুখে ওই বাড়ির ইতিহাস শুনেছিলাম। দিবাকর নাম ছিল তার। সেদিন অনেক রাত পর্যন্ত জেগেছিলাম আমরা। রাতে খাবার পর দিবাকর চাষি বলতে শুরু করলো। সে অনেক বছর আগের কথা। কত বছর আগের কথা তা ঠিক বলতে পারবো না। তখন আমাদের গ্রামে এক জমিদার ছিল। সে ছিল খুব প্রভাবশালী। আমাদের যে প্রাইমারি স্কুল, পুরুষোত্তম প্রাইমারি স্কুল, ওটা তার নামেই তৈরি। তার পরবর্তী এবং শেষ বংশধর তার নামে স্কুল প্রতিষ্ঠা করেন। যেমন তার পুরুষোত্তম নাম, তেমন ছিল তার তেজ। আমার ঠাকুরদারা বলতো, তারা তাদের বাবাদের কাছে শুনেছিল আশেপাশে জমিদাররা তাকে সমীহ করে চলতো। সে যেমন বলবান ছিল তেমনি চতুর ছিল, কিন্তু জীবনের মধ্যগণনে এমন এক ভুল করে বসেছিল, যার অভিশাপের কবলে শেষ হয়ে যায় পুরো জমিদার বংশ। সেই অভিশাপের এমনই তেজ তুমি আজও ওখানে গেলে দেখতে পাবে। কোনো অবলা জীব ভুল করেও ওই বাড়ির ভেতরে ঢোকে না। এমনই পাখি বাড়ি, যে কোনো পাখি ওর উপর দিয়ে উড়ে যেতে ভয় করে। জমিদারের একটি মাত্র ছেলে ছিল, কুল পুরোহিত। তার নাম দিয়েছিলেন দীপক। ঠাকুরদারা বলতেন, চেহারা যেমন ছিল জমিদারের মতো, কিন্তু বাবার মতো চতুর ছিল না সে। আমার ঠাকুরদারা তার সাথে একই পাঠশালাতে যেত। এই আমরা ছিলাম তাদের প্রধান চাষি, মজুর বলুন সবকিছু। এই সূত্রে অনেক জমিও পেয়েছিল আমার ঠাকুরদারা। জমিদার পুরুষোত্তম খুব দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তাই তিনি শেষের দিকে বুঝে গিয়েছিলেন তার বংশ আর ঘুরে দাঁড়াতে পারবেন না। তাই শেষ বয়সে তার জমিদারি সিকিভাগ রেখে সব দান করে দিয়েছিলেন প্রজাদের মধ্যে। সে যাই হোক, আসল গল্প শুনুন। এই ছেলে দীপক বড় হতে লাগলো। তার সাথে সাথে জমিদারেরও অর্থ সম্পত্তি বেশ বাড়লো। চারিদিকে তার নাম ডাকে অনেকের হিংসা হলো, কিন্তু কেউ খাটালো না তাকে। ধীরে ধীরে দীপকের বয়স 21 বছর হলো। সে বছর খুব ধুমধাম করে জন্মদিন পালন করলো জমিদার বাবু। তখন গ্রামে গ্রামে বেদের আসতো। তারা মূলত সাপ খেলা, বাঁদর খেলা এইসব দেখাতো, তাবিজ দিত। সে বছর একটু অন্যরকম ছিল। কিছু পয়সার আশায় বেদরা অনেক রকমের খেলা দেখালো। তাদের গ্রাম্য কিছু জাদু দেখালো, জঙ্গলি মোষের সাথে লড়াই দেখালো, লাঠি খেলা দেখালো। লম্বা সরু দড়ির উপর দিয়ে অবলীলায় বেদের ছোট্ট গুড়িয়া হেঁটে এপার থেকে এপার চলে এলো। এমনই ধুমধাম করে কাটলো একটা মাস।
যখন বেদেরা তাদের তাঁবু গুটিয়ে চলে গেল, তারপর ব্যাপারটা সবার মধ্যে জানাজানি হলো। এদের একটা 16 অথবা 17 বছরের মেয়ে, যাকে তারা নয়না বলে ডাকতো, সেই নয়নাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বাবা জমিদার বাবুর একেবারে পায়ে এসে পড়লো। জমিদার তাকে আশ্বাস দিল যেভাবেই হোক তাদের মেয়েকে খুঁজে দেওয়ার। সেই মতো অনেক খোঁজাখুঁজি হলো, এমনকি আশেপাশের গ্রামেও খোঁজ করা হলো, কিন্তু না, কোথাও পাওয়া গেল না নয়নাকে। এইভাবে খুঁজতে খুঁজতে 7 দিন কেটে গেল। তারপর আসল ঘটনা জানাজানি হলো। জমিদারের একমাত্র ছেলে দীপক প্রেমে পড়েছিল নয়নার। যে কোনোভাবে দুজন দুজনকে ভালোবাসতো। শেষের দিনে যখন চলে যাওয়ার সময় এলো, তখন তাদের সম্পর্ক অনেক গভীর হয়ে গেছে। তাই তারা শেষমেশ এই ঠিক করলো যে প্রথমে ছোট্ট বাবু নয়নাকে লুকিয়ে রাখবে কোনো এক গোপন জায়গায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পালাবে গ্রাম ছেড়ে। বুদ্ধি যখন ভ্রষ্ট হয়, তখন হয়তো এভাবে মানুষ একের পর এক ভুল করে। হয়তো বা বলতে পারো যে এ হলো বিধির লিখন। তাদের এই পরিকল্পনা সফল হলো না। নয়নাকে চোরা কুঠুরি ঘরে লুকিয়ে রেখেছিল দীপক। যে ঘরে নয়নাকে লুকিয়ে রাখা হয়েছিল, সেই ঘরে জমিদারের বীজ ধান গুদাম করে রাখা হতো, আর ওই ধানে মাখানো থাকতো বিষাক্ত বিষ। কোন কারণবশত সে মনের খেয়ালে হোক বা খিদে পাওয়ার দরুন হোক, সে ধান ফুটে ফুটে দাঁতে চিবিয়ে খোসা ফেলে বেশ কিছু ধানের চাল খেয়ে ফেলে। হতভাগী মেয়েটা জানতেও পারেনি কি মরণ বিষ নিজের অজান্তে খেয়ে ফেলেছে। এইভাবে অকালে ঢলে গেল মৃত্যুর কোলে। তার মৃত্যুর খবর কেউ জানতে পারেননি। সকালে দীপক যখন তাকে লুকিয়ে খাবার দিতে গেল, তখন সে দেখলো হতভাগী মরে পড়ে আছে। প্রথমে সে খুব ঘাবড়ে যায়। বুঝতেই পারছো, কাল যে হেসে খেলে কথা বলছে, আজ সকালে তার অস্বাভাবিক মৃত্যু। একেবারে বাহিক্য জ্ঞান শূন্য হয়ে পড়লো। তাছাড়াও মেয়েটাকে সত্যি ভালোবাসতো ছোটবাবু। যাই হোক, অনেকক্ষণ ঘরে একা একা বসেছিল সে। তারপর একটু ধাস্তস্ত হলে তার বাবাকে পুরো ব্যাপারটা বলা ঠিক হবে বলে বুঝতে পারলো। যতই হোক, একমাত্র পুত্র, বংশের প্রদীপ। বেলা যখন দুপুর, বাবার কাছে এক প্রকার পাগলের মতো হয়ে হাজির হলো। সে সব কথা খুলে বলল বড় কর্তাবাবুকে। সব শুনে কর্তাবাবু প্রথমে ছেলের দিকে তাকালেন। দেখলেন সে খুব ঘাবড়ে গেছে। মাথা নিচু করে কিছু একটা ভাবলেন। তারপর ভেবে দেখলেন, এখন যদি সে বৃদ্ধ বেদের কাছে গিয়ে যা যা ঘটেছে সব সত্যি কথা বলে, কেউ তার কথা বিশ্বাস করবেন না। বরং ওরা যা ভয়ানক দল বেঁধে কোনো অঘটন না ঘটায়, তারা বিশ্বাসই করবেন না আসল ঘটনা। ভাববে জমিদার কৌশল করে বাচ্চা মেয়েটিকে মেরে ফেলেছে। এইসব ভেবে তিনি ঠিক করলেন রাত গভীর হলে লাশটার একটা ব্যবস্থা করে দেবেন। কাউকে জানতে দেওয়া যাবে না। তাই 3 জন খুবই বিশ্বস্ত লোক এই কাজের জন্য ভার দেওয়া হলো। তারা রাতের অন্ধকারে মেয়েটার লাশ পাশের একটা জঙ্গলে নিয়ে গিয়ে সেখানে মৃতদেহটাকে পুঁতে ফেললো লোকচক্ষুর আড়ালে। এভাবে বেশ 1 সপ্তাহ কেটে গেল। পরিস্থিতিরও বেশ স্বাভাবিক হতে লাগলো। ছোট্ট কর্তাবাবুও ততদিনে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এই 1 সপ্তাহ বাবার কড়া হুকুমে বাড়ির বাইরে এক পাও রাখেননি। 7 দিন পর এই প্রথম সে বাড়ির বাইরে পা রাখলো। সেদিন বিকেলে হঠাৎ করে বৃদ্ধবেদ আবার জমিদারের বাড়িতে এলো। জমিদার কাছারিতে কিছু একটা কাজে ব্যস্ত ছিল সেই সময়, তাই প্রথমে খেয়াল করেননি। পর যখন তাকে দেখলেন, কিছুক্ষণের জন্য তার মুখ ফ্যাকসা হয়ে গেল। বৃদ্ধবেদ কি বুঝলেন জানি না, ওইটুকু সময়ের মধ্যে সে ব্যাকুল কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, তুই আমার নয়না মেয়েটিকে কেন মেরে ফেললি বাবু? তোদের কোনো তো ক্ষতি করি নাই। জমিদার বাবু কোনো উত্তর দিতে পারলো না, কেবল একবার বলল, আমি জানি না। এখন তোর বেটির কোনো খোঁজ পাইনি, আমি পেলে তোকে জানিয়ে দেব। তখন আরো রেগে গেল বৃদ্ধবেদ। বলল, এখনো স্বীকার করবি নাই? তোরা সবাই মিলে আমার বেটিকে মেরে ফেলেছিস। এই বলে নয়না মা বলে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। জমিদার দেখলেন ব্যক্তিক, তাই তিনি বাড়ির চাকরকে হুকুম দিল বৃদ্ধকে বাড়ির বাইরে বার করে দেওয়ার জন্য।
চাকরেরা তাকে টানতে টানতে বাড়ির বাইরে বার করে দিল। বৃদ্ধ বাড়ির বাইরে গিয়ে বলল, তোদের আমি দেখে নিব, আমার নয়নার প্রতিশোধ নিব আমি। কেউ তোদের বাঁচতে পারবে ক্লাই, তোদের বংশ নির্বংশ করে ছাড়বো আমি, এই প্রতিজ্ঞা করলাম আমি। জমিদার বাবু প্রমাদ গুনলেন, তাই ছেলেকে অনেক দূরে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। কারণ তিনি জানতেন এই বুনো জঙ্গলি মানুষগুলো অনেক জাদুটনা জানতো। তাই বংশের শেষ প্রদীপকে বাঁচাতে একেবারে মরিয়া হয়ে উঠলেন। সেদিন রাতে উঠল ঝড়, এক প্রলয়কারী ঝড়। ঝড়ের দাপটে গোটা গ্রাম তছনছ হয়ে গেল। কয়েকটা বড় বড় গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ঘটলো, তা হলো কি, সারা রাত একটা কালো বিড়াল তাদের গোটা ঘর দাপিয়ে বেড়ালো। এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ঘর, সারা রাত কাকে যেন সে খুঁজে বেড়াচ্ছিল। এমনি তার আক্রোশ যে তার ভয়ে বাড়ির চাকর বাকররা পর্যন্ত ঘরে খিল এঁটে বসে থাকলো। তখন পুরো অন্ধকার যায়নি, বিড়ালটার দাপট আর বন্য ভয়াবহ চিৎকারটা কিছু কমেছে। বাড়ির সবার চোখটা একটু লেগেছে। এমন সময় সে শো শো করে বাতাসের শব্দের সাথে ভেসে এলো এক বাস্তবিক অট্টহাসি। মরবি, মরবি, তোরাই সবাই মরবি, ভয়ঙ্কর মৃত্যু হবে তোদের। ভোরের দিকে একটু ফর্সা দিতেই সে অদৃশ্য হলো। সকালে দেখা গেল ছোট্ট রাজকুমার যে ঘরে ঘুমাতো, সেই ঘরে তার একটা খুব সুন্দর ছবি টাঙানো থাকতো। সেটাকে বিড়ালটা উপর থেকে টেনে হিঁচড়ে নিচে ফেলেছে। তারপর তার উপর কেটেছে অসংখ্য আঁচড়, যেন জ্যান্ত মানুষটাকে ফেলে সে তার আঁচড়ে করে ফেলতো ক্ষতি বিক্ষত, দিয়ে দিত এক বাস্তবিক মৃত্যু। জমিদার পুরুষোত্তম বাবু এসব দেখে খুব ভয় পেয়ে গেলেন। সাথে সাথে তিনি মনে স্থির করে নিলেন তাকে কি করতে। প্রথমে খবর পাঠালেন তাদের কুলপুরোহিত রামনাথ চাটুর্যের কাছে। আর এক জায়গায় তাকে যেতে হবে, তবে সেখানে লোক পাঠালে হবে না। এখানে কাজ হাসিল করতে গেলে তাকে নিজেই যেতে হবে, কারণ এ লোক কারোর ধার ধরে না। তবে জমিদার নিজে গেলে তাকে সে ফিরাবে না, এটা তিনি জানেন। আর দেরি করলো না, বেরিয়ে পড়লো তার উদ্দেশ্যে। যেমন করে হোক তাকে মানাতেই হবে, একমাত্র সেই পারে তার এই বিপদ থেকে উদ্ধার করতে। প্রায় সন্ধে সন্ধে তখন জমিদার ফিরল তার বাড়িতে। অনেক কষ্টে তাকে মানানো গেছে, তবে সে এখন আসতে পারবে না। তবে তার আসতে 2 থেকে 1 দিন দেরি হবে। কিন্তু সে আসা পর্যন্ত কোনো বড় রকমের কোনো যেন ক্ষতি না হয় সেই বিধান ও দিয়েছে। সে মনে মনে ভাবলো, কুলপুরোহিতের সাথে আজ সন্ধ্যায় বসে যত তাড়াতাড়ি সম্ভব বস্ত্র সস্তায়ন যোগ্য করে নিতে হবে। কিন্তু হ্যাঁ, তার আগে স্নান করে বাসি কাপড় পরে তার একটা কাজ করতে হবে। সে এমন বিধান দিয়েছে, বাসি কাপড় পরে বাড়ির ঠিক দক্ষিণ পশ্চিম কোণে পুঁতে দিতে হবে একটি শূকরের দাঁত। তার উপর নিজের আঙুল কেটে দিতে হবে 5 ফোঁটা রক্ত। ওই মাটির উপর সাথে সাথে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে ওই মন্ত্রটা মনে মনে জপ করতে হবে। তাহলেই যে কোনো অপশক্তি আর তার বাড়ির সীমানায় আসতে পারবে না। এছাড়া দিয়েছে মন্ত্রপুত্র ধাগা, এগুলো রাত্রি দ্বিপ্রহরে বাড়ির সবার হাতে বাঁধতে হবে। এও বলেছে, সে তোর ছেলেকে প্রাণে মারবে না যতক্ষণ বাড়ির বাইরে আসে। তবে যত শিগগিরই পারিস ওই মন্ত্রপুত তার হাতে পৌঁছে দেবার ব্যবস্থা কর। আর এই নে তাবিজ বলে দিবি, আর তাবিজ আর ধাগাজ কোনো মতেই সে হাতছাড়া না করে। ততক্ষণ না জমিদার বাবু লোক পাঠিয়ে দিল সেগুলো দিয়ে। গৃহস্বামী কাশতে শুরু করে দিল। আমি একটু ব্যস্ত হয়ে বললাম, জল খাবেন? তিনি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, না আমি ঠিক আছি। এক নাগারে এতক্ষণ বললাম তো, তাই গলাটা একটু শুকিয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি আজ ঘুমান, বাকিটা না হয় কাল শুনবেন। তাছাড়া সারাদিন কত খাটাখাটনি হয় আপনার। আজ থাক, আবার কাল হবে। আমিও বেশ কথা পারলাম না, যদিও শেষটা কি হলো জানার খুব কৌতূহল ছিল। তবুও আর কিছু না বলে সম্মতি সূচক মাথা নাড়ালাম। পরের দিন সন্ধ্যায় আবার গল্প শুনতে বসলাম তার কাছে। একটা সিগারেট ধরালাম, তাকে একটা দিলাম। দেখলাম সে বেশ খুশি হয়েছে। সিগারেটে দুটো টান দিয়ে বলতে শুরু করলো সে। সন্ধ্যায় পুরোহিতের সাথে পরামর্শ করা হলো।
ঠিক হলো পরের দিন হোম যজ্ঞ করা যেতে পারে। এক প্রকারে তাড়াহুড়ো করলো। সময়ও যে হাতে কতদিন আছে তা কেউ জানে না, তাই যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। রাত্রে বাড়ির ভিতর তেমন কিছু ঘটলো না, তবে ভয়ে আতঙ্কে সেদিন সারা রাত কেউ ঘুমাতে পারলো না। বাড়ির ভিতর কিছু না হলেও বাড়ির বাইরে যেন কে বা কারা ঢোকার অপ্রাণ চেষ্টা করে চলছে। বাড়ির একেবারে সদর দরজায় একটা কুকুর করুণ গলায় সারা রাত কাঁদতো। বিড়াল সারা রাত বাচ্চা ছেলের সুর কেঁদে গেল। সে কি ভয়ানক আর্তকান্না, সে ভাষায় বলে বোঝানো যাবে না। কোনো এক বিষধর সাপ রাগে ফস ফস করছে আর বারে বারে ছোবল মারছে মাটিতে। এমনি তার আক্রোশ যে সে আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছে। ভোরের দিকে যখন সবাই বুঝলো যে তাদের বাইরে যে শক্তিই থাকুক না কেন, ওঝার দেওয়া গণ্ডি পার করে ভিটেতে ঢোকার পথ নেই, তখন খানিকটা আশ্বস্ত হয়ে ঘুমাতে গেল। সকালে সবার আগে উঠলো জমিদার বাবু। উঠে দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য। বাড়ির একবারে সদর দরজার সামনে পড়ে আছে একটা লাল রঙের কুকুরের ক্ষতিগ্রস্ত দেহ। তার গায়ে পিঠে মুখে অসংখ্য আঁচড়ের চিহ্ন। নাড়ি বুড়ি ছিঁড়ে খুঁড়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে গেছে কোনো হিংস্র প্রাণী। যেখানে সে দাঁতটা পুঁতে রেখেছিল সেখানে গিয়ে দেখলো একটা বিরাট সাইজের কেউটে সাপ মরে আছে। তার থেতলে যাওয়া মুখে লেগে আছে রক্ত। তার পরের দিন যজ্ঞ হলো। সে এক বিশাল যজ্ঞ। এমন যজ্ঞ এই গ্রাম কোনো দূর 5-7 গ্রামে কেউ দেখেনি। যখন প্রায় সব শেষ তখন সবাই দেখলো একটা কালো ধোঁয়া পাক খেতে খেতে উপরে উঠছে। তারপরেই বাড়িটা চন্দন আর ঘিয়ের সুবাসে ভরে উঠলো। এরপর আর কোনো ঝামেলা হলো না। সবার মন থেকে ভয় অনেকটা দূর হয়ে গিয়েছিল। প্রায় 1 সপ্তাহ কেটে গেল এইভাবে, কিন্তু সেই ওঝা তখনও এলো না। জমিদার বাবু ঠিক জানতেন সে আসবে বলে, যখন ঠিক সে আসবেই সবাইকে বলে দিলেন তিনি না বলা পর্যন্ত কেউ যেন হাতের দাগা না খুলে। সকালে গ্রামের মধ্যে পড়ে গেল কোলাহল। গ্রামের লোক সামনে একটা বুড়ো শ্রীত গাছের দিকে যাচ্ছে। অনেকের মুখে ভয়ের ছাপ। বাড়ির চাকর খবর দিল, বাবু শীঘ্রই চলে, দেখবেন চলুন কি ভয়ানক ব্যাপার। জমিদার বাবু দেরি না করে সাথে সাথে বেরিয়ে পড়লেন। সেখানে পৌঁছে তিনি হতবাক। ভয়ে তার গা ঝমঝম করে উঠল। একটি বিভৎস দৃশ্য। এরা কি মানুষ? সেই বৃদ্ধ বেদে না, সে তার বিকৃত লাশটা গাছের একটা ডালে ঝুলছে। চোখ দুটো ঠেলে কোঠর থেকে বেরিয়ে এসেছে, জিভের সবটুকু বেরিয়ে এসেছে বাইরে। গাছের নিচে পড়ে আছে পোড়া কাঠ, বলি দেওয়া একটা কালো কাঠ, একটা পোড়া মাটির তৈরি পুতুল যার বুকে বিথানো আছে একটা বড় কাঁটা। কি আশ্চর্য সেই পুতুল! তার বুক থেকে বেরিয়ে আসছে তাজা রক্ত। উপরের দিকে তাকাতেই মনে হলো যেন দাঁত জিভ পার করে সে হাসছে, বলছে এবার এবার তো আর আমাকে ফাঁকি দিতে পারবি ক্লাই? প্রতিশোধ প্রতিশোধ। এবার জমিদারের মতন লোকও সত্যি সত্যি ঘাবড়ে গেলেন। ভয়ে তার মুখ শুকিয়ে গেল। সেখান থেকে ফিরে এসে তার বিশ্বস্ত চারক লক্ষণকে পাঠিয়ে দিলেন কুমারকে যত শীঘ্রই পারে গ্রামে ফিরিয়ে নিয়ে আসতে। সে আর কোনো কিছুতেই ভরসা করতে পারছেন না। রাতটা একেবারে নিঃশব্দে কাটলো। সারা রাত প্রকৃতি যেন কিসের শোক পালন করলো। ভোরের প্রথম পাখি ডাকলো। সবাই একটু সবিস্থির নিঃশ্বাস ছাড়লো। একেবারে সকাল সকাল বাড়ির দরজায় টোকা, তখন কারোর ঘুম ভাঙেনি, এমনকি চাকর বাকরেরও না। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর বাড়ির একটা চাকর বিরক্তি ও কৌতূহল মিশানো চোখ নিয়ে দরজা খুলে তার ঘুম এক নিমেষে উড়ে গেল। সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তার দিকে। পরনে লাল বস্ত্র, কালো ছিপছিপে চেহারা, কপালে এক মস্ত লাল সিঁদুরের ফোঁটা। হ্যাঁ, সে এসেছে। যার প্রতীক্ষায় শুধু জমিদার বাবু না, সবাই মনে মনে চাইছিল সে কবে আসবে, সে এসে গেছে। তাদের আর ভয়ের কোনো কারণ নেই। চাকরটা একটা প্রণাম করে ছুট্টে বাড়ির ভিতর চলে গেল। বোম বলে সে ঢুকলো বাড়ির আদরে।
যার ছুটে এলো খবর পেয়ে, প্রণাম করলো সাথে সাথে, কিছু আহার করে শুনলো সব কথা। পুরোটা শুনে বিশম্বর ওঝা বললেন, এ তোর অন্যায় হয়েছে। পরিস্থিতি যাই হোক, সত্যের মোকাবিলা করলে হয়তো আর কিছু হতো না। তোর ছেলে ফিরেছে? জমিদার উত্তর দিল না, তবে লোক পাঠিয়েছি, আজই ফিরবে। মুখে শুধু হু বলে মনে মনে কি যেন একটা মন্ত্র জপ করে তারপর বাতাসে ফু দিল। অমনি একটা টুকরো বাতাস ছোট্ট কুণ্ডলি পাকিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আসার সময় ওই যে পথে এসেছে, তাই সিরিজ গাছের তলায় যে কি ঘটেছিল সে তার অনেকটা টের পেয়েছিল, আর সেখানে অনুমান করে এসেছিল এরপরে কি ঘটতে চলেছে। কিন্তু তখনও সে কাউকে কিচ্ছু বলল না, শুধু একবার চোখ বন্ধ করে সব ভেবে নিল। তারপর জমিদারের দিকে চেয়ে বলল, শোন, যদি বাঁচতে চাস, সেই গত হওয়া আত্মাকে তোকে বুঝতেই হবে। যেটা হয়েছে সেটা কেবল একটা দুর্ঘটনা, এখানে তোর কোনো হাত নেই। তাহলেই একমাত্র আমি তোদের সাহায্য করতে পারবো, না হলে তোরা অন্য ব্যবস্থা নিতে পারিস। ঠিক হলো, বিশম্বর ওঝা যেমনটা বললেন সেই মতো কাজ হবে। এই বলে তিনি উঠে গেলেন, গিয়ে বসলেন ঠাকুর দালানে। তিনি তখনও বুঝতে পারছিল না প্রতিশোধের আঘাতটা ঠিক কোন দিক থেকে কিভাবে এসে পড়বে। যেমন যখন কোনো শত্রু চারদিক থেকে ঘিরে ধরে, তখন যেমন বোঝা যায় না ঠিক কোন দিক থেকে প্রথম আঘাতটা আসতে পারে, ঠিক তেমনি তিনি তখনও কোনো অনুমান করতে পারছিল না ঠিক কোন দিক থেকে আক্রমণটা আসতে চলেছে। তবে এতটুকু বুঝেছিলেন যে প্রতিহিংসা এক অন্য মাত্রায় সেখানে সে বাধা পেয়েছে বলে নিজের মন্ত্র শক্তি আরো জোরদার করার জন্য নিজের জীবনকেও তুচ্ছ মনে করেছে। তাকেও বলি দিতে কিছুমাত্র বোধ করেননি। তবে তার ভিতর জ্বালা প্রতিহিংসার আগুনটা কতটা দাউ দাউ করে জ্বলছে তা তিনি অনুমান করলেন। ছোট্ট বাবু ফিরলেন দুপুর নাগাদ করে। তার কাছে শোনা গেল এক আশ্চর্য গল্প। তারা যখন রাস্তা দিয়ে আসছে, হঠাৎ কোথা থেকে একটা হাওয়া তাদের পিছু নিল। সেই হাওয়ার সাথে সাথে সারাক্ষণ কে যেন লড়াই করতে করতে এলো। কোনো একটা অদৃশ্য শক্তি বারবার তাদের কাছে আসতে চাইল, কিন্তু সেই হাওয়া বারবার তাকে ছুঁড়ে ফেলে দিল দূরে। সব শুনে জমিদার বলল, ওরে, আগে যা গিয়ে প্রণাম কর তাকে, ওই মন্দিরের দাওয়ায় সে বসে আছে। তখন ওঝা বসে বসে ওই সব নিয়ে ভাবছিল। ছোট্ট কর্তা তার কাছে গিয়ে মাথা নিচু করে প্রণাম করলো। তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই তিনি চমকে উঠলেন। এ কি, এ কার স্পর্শ? এ তো কোনো পুরুষের নয়, এ তো কোনো পবিত্র স্পর্শ নয়। সে মাথা তুলে দাঁড়াতেই খপ করে তার হাতটা ধরলো। খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, খুব ভালোবাসতে তাই না? সে কথাই তার চোখে দপ করে এক টুকরো আগুন জ্বলে উঠে নিভে গেল। মাথা নাড়ালো, হ্যাঁ। তোমার ধাগা কোথায় বাবা? ওই সুতোটা কোথায় যেন হারিয়ে গেছে, মনে নেই। আচ্ছা, তুমি যাও, তোমার মঙ্গল হোক। ছোট্ট কুমার চলে এলেন সেখান থেকে। যা বোঝার বোঝা হয়ে গেছে তার। ওরা সত্যি ভালোবেসেছিল দুজন দুজনকেই, তাই তো মরেও সে শান্তি পায়নি, আর মরে গেলেও ও তাকে ভুলতে পারেনি। তাই তো অবলীলায় নিজের মধ্যেই তাকে বেঁধে রেখেছে। এই জন্যই মন্ত্রপুত ধাগা না থাকা সত্ত্বেও তার কোনো ক্ষতি হয়নি। এ এক বিরল প্রেমের বাসনা। পূর্ণতা না পেয়েও সেই অতৃপ্ত আশা কিভাবে আবার বাসা বাঁধতে পারে, তা এই জগৎ সংসারে এমন পাগল প্রেমের বন্ধনে বাঁধা না পড়লে তার অনুভব কখনোই করা যাবে না। তবে পথ একটা পাওয়া গেছে, আর এই পথ ধরে তাকে এগোতে হবে। মনে মনে বলল, বোম বলে, একই মায়া আমায় দেখালি বাবা, একই মায়ার বন্ধন, হাইরে জগৎ, একই বিচিত্র মায়া তোর। বোম বলে, জয় বাবা ত্রিলোকেশ্বরের জয়। সেদিন রাত্রে তেমন কিছু ঘটলো না। রাতটা এক প্রকার কেটেই গেল। শুধু খবর এলো সদ্য সদ্য দেওয়া। কাছারি বাড়িতে 3টে ধান ভর্তি গোলায় কিভাবে যেন কাল রাত্রে আগুন লেগে গেছে। এক টুকরো ধানের কন্যা পর্যন্ত অবশিষ্ট নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এত আগুন লাগলো অচেত কেউ টের পেল না, এমনকি কাছারিতে বহাল চাকর দুটোও না। জমিদার মাথায় হাত দিলেন। অনেকটা লোকসান হয়ে গেল তার।
ওঝা প্রমাদ গুনলেন। আস্তে আস্তে সে মোটাতে শুরু করেছে তার হাতের সুতো। এক্ষুনি তাকে আটকাতে হবে, না হলে বেশি দেরি হলে আরো বড় সড়ো ক্ষতি হবে, চলে যেতে পারে তার নিয়ন্ত্রণের বাইরে।